নমস্কার, আমি মৌসুমী। শিলালিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। শুনছেন সাহিত্যিক বিমল মিত্রর আসামি হাজির। গল্প পাঠ ভালো লাগলে শেষে একটা লাইক দিয়ে যেতে ভুলবেন না। এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদের সকলের কাছে আমার অনুরোধ, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। পাশে যে বেল নোটিফিকেশনটা আছে সেটা অবশ্যই প্রেস করে দেবেন। আর গল্প পাঠ ভালো লাগলে আপনার চেনা জানাদের সঙ্গে গল্প ভাগ করে নিতে ভুলবেন না। চলুন শুরু করি সপ্তদশ পর্ব। কিন্তু সেদিন থেকেই যেন শনির দৃষ্টি পড়ল চৌধুরী বংশের ওপর। সেই যেদিন কালীগঞ্জের বউ এসেছিল নতুন বউয়ের মুখ দেখতে, সেই দিন থেকে রানাঘাট থেকে লোক এসে খবর দিয়ে গেল যে উকিলবাবু খবর দিয়েছেন কোর্টে আর একটা মামলা উঠেছে, চৌধুরী মশাইকে একবার সেখানে যেতে হবে। জমি জমা থাকলেই অবশ্য মামলা মোকদ্দমা থাকবে, কথাটা তা নয়, কিন্তু এটা বড় জটিল মামলা। উকিলবাবুর চিঠিটা দুদিন আগেই এসেছিল। চৌধুরী মশাই ভেবেছিলেন বৌমা কেষ্টনগর থেকে আসার পর ছেলের কি মতিগতি হয় তা দেখে নিশ্চিন্ত হয়ে রানাঘাটে যাবেন। বাবাজিকেও তাই বলেছিলেন। বাবাজি বলেছিলেন, তুই নিশ্চিন্ত থাক, আমি তো রইলুম, আমি সব ঠিক করে দেব। চৌধুরী মশাই বলেছিলেন, কিন্তু আপনার দিগ্বন্ধনের কিছু ফল দেখে না গেলে বড় ভয় করছে বাবাজি। জানেনই তো আমার ওই একমাত্র সন্তান, ওই একই ছেলে। যদি কিছু উল্টো ফল হয় তো তখন বড় মুশকিলে পড়ব। এখনো পর্যন্ত বাবাকে কিছুই বলা হয়নি। না বলেছিস, ভালো করেছিস। গুচ্ছ কথা কাউকে বলতে নেই। আগের দিনই এইসব কথা হয়ে গিয়েছে। পরের দিন যখন ঘুম থেকে উঠলেন তখন দেখলেন বেশ বেলা হয়ে গিয়েছে। তিনি মস্ত বড় বিছানায় একলাই শুয়ে আছেন, পাশে কেউ নেই। ধর্মর করে বিছানা থেকে উঠে পড়লেন। ঘরের বাইরে এসে দেখলেন ভেতর বাড়িতে সেদিনকার কাজকর্ম সব শুরু হয়ে গিয়েছে। গৃহিণীর দেখা পাওয়ার জন্য একবার রান্না বাড়ির দিকে উঁকি দিলেন, সেখানেও তিনি নেই। কি করবেন বুঝতে পারছিলেন না, ফিরেই যাচ্ছিলেন। তারপর চলে গেলেন কুয়োতলার দিকে। কদিন আগেই বাড়িতে বিয়ে হয়ে গেছে। বড় বড় গর্ত খুঁড়ে ভিয়েনের উনুন তৈরি করা হয়েছিল। সে উনুন আর কাজে লাগবে না। পোড়া মাটির ভাঙা ঢেলাগুলো তখনও জমা হয়ে রয়েছে সেখানে। কুয়োতলার পাশে মুখ হাত পা ধোবার বড় বড় মাটির জালা রাখা ছিল, সেখান থেকে জল নিলেন। একটু পরেই রোজকার কাজকর্ম শুরু হয়ে যাবে। তখন আসবে কৃষাণ, কয়াল, প্রজা পাঠক। তখন চৌধুরীদের বারবারই একেবারে গমগম করে উঠবে। বিধু কয়ালের ছেলে শশী কয়াল সেই নিয়ম মতো সর্ষে ঝাড়তে বসবে। মাঠ থেকে সর্ষে গাছগুলো এনে গোবর দেওয়া উঠোনের ওপর ছড়িয়ে রেখেছে। গোছা গোছা শুকনো সর্ষে গাছের আঁটি, সেগুলোকে ঝাড়তে হবে, মারতে হবে। তারপর দাঁড়িপাল্লায় ওজন করে মেপে মেপে মড়াইতে তুলবে। রজবালিও আসবে দামড়া দুটোর তদারক করতে। তাদের খাওয়ানো, তাদের সেবা শুশ্রূষার ভারও তার উপর। তারপর যেদিন চৌধুরী মশাই সদরে যাবেন সেদিন ভোর থেকেই গরুর গাড়ির চাকায় রেড়ির তেল মাখাবে, গাড়ির ছইটা ঝাড়বে, মুছবে। পাতবার শতরঞ্জিটা পুকুরে নিয়ে গিয়ে কেচে রোদে শুকোতে দেবে। শুধু শশী কয়াল, রজবালি নয়, হাজারটা লোকের হাজার রকম কাজের বরাদ্দ। সবাই কাজ করছে কিনা তার তদারক করার কাজ চৌধুরী মশাইয়ের। এই এতগুলো লোক ঠিকমতো কাজ করলেই তবে চৌধুরী বংশের সংসার যন্ত্রের চাকা নিয়ম করে ঘুরবে। গৌরী তখন রান্নাবাড়ির দিক থেকে আসছিল। তারও সকালবেলা থেকে ফুরসত নেই। চৌধুরী মশাইকে ভেতর বাড়িতে আসতে দেখে একটু পাস দিচ্ছিল। চৌধুরী মশাই তাকে দেখেই জিজ্ঞেস করলেন, হ্যাঁ রে, তোর বৌদি কোথায়? প্রীতিও সেই সময় ছেলের ঘর থেকে দুধের বাটি হাতে নিয়ে এই দিকে আসছিল। বললে, কি হলো, তুমি ঘুম থেকে উঠেছ? চৌধুরী মশাই কাছে এগিয়ে গেলেন, জিজ্ঞেস করলেন, বৌমার কি খবর? প্রীতি বললে, এই তো বৌমার কাছ থেকে আসছি, একটু গরম দুধ খাইয়ে এলুম। আর খোকা, খোকা কোথায়? প্রীতি বললে, সারা রাত নাক ডাকিয়ে ঘুমিয়ে এখন তোমার খোকার কথা মনে পড়ল? চৌধুরী মশাই বললেন,
কি জানি কেন কালকে খুব ঘুম পেয়ে গিয়েছিল। কেন যে এত ঘুমিয়ে পড়লুম হঠাৎ কে জানে। প্রীতি বললে, কবে তুমি ঘুমাও না বলো তো? তুমি তো চিরকাল বিছানায় শুলেই নাক ডাকাও। তোমার মতন এমন ঘুম হলে আমি বেঁচে যেতুম। সরো, আমার কাজ আছে। চৌধুরী মশাই বললেন, কাজ তো আমারও আছে, কিন্তু কালকে কি হলো তা তো আমাকে বললে না। খোকাকে তো শেকল দিয়ে গিয়েছিলে বাইরে থেকে, শেষকালে প্রকাশ শেকল খুলে দিয়েছিল নাকি? প্রীতি বললে, এখন এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমার সঙ্গে অত কথা বলবার সময় নেই। বলছি যে আমার কাজ আছে। চৌধুরী মশাই বললেন, কাজ কি আমারই নেই? আমাকে আবার একবার রানাঘাটে যেতে হবে। উকিলবাবুর জরুরি চিঠি আছে। তা বলে আমার কথার জবাব দিতে আর কতক্ষণ সময় লাগে? জবাব দেবে না তাই বলো। প্রীতি বললে, তা তোমার কথার জবাব দিতে গেলে আমার সংসার চলবে? আর জবাব দিয়েই বা কি করব? তোমাকে দিয়ে তো আমার কাজের কোনো সুরাহা হবে না। তার মানে এ যেমন তোমার সংসার তেমনি তো আমারও সংসার। এ সংসারের ভালো মন্দ কি আমিও ভাবি না? প্রীতি বললে, অত চেঁচিও না। একে তো লজ্জায় বৌমার কাছে মাথা হেঁট হয়ে গেছে, তার উপরে তুমি আমার মাথাটা আরো হেঁট করে দিও না। আমি বলে সারা রাত ঘুমোইনি, এমনিতেই আমার বুক ধরফর করছে, তার উপরে তোমার বাক্য বান আমি আর সইতে পারছি না। চৌধুরী মশাই বললেন, তোমার শরীরের কথা ভেবেই তো আমি জিজ্ঞেস করছি কাল রাত্রিরে কি হলো। তা তুমি অত মেজাজ গরম করবে তা জানলে আর ভেতর বাড়িতে আসতুম না। প্রীতি বললে, আমার শরীরের জন্য ভেবে ভেবে তোমার ঘুম হচ্ছে না। বেশ, আমার কথা বিশ্বাস না করলে আমি নাচার, কিন্তু এখনই তো বাবাজির কাছে যাব। যখন তিনি জিজ্ঞেস করবেন তখন তো বলতে হবে কিছু। প্রীতি বলে, তার মন্তরে কোনো কাজ হয়নি, আর কাজ হবেও না। কেন, কাজ হয়নি কেন? প্রীতি বললে, তা কাজ হলে আমার এই হেনস্তা? এই সকালবেলা বৌমাকে গিয়ে গরম দুধ খাইয়ে আসি। কোথায় বউ আমার সেবা করবে, না আমি বউয়ের সেবা করে করে মরছি। আমারও যেমন কপাল। চৌধুরী মশাই বললেন, তা প্রকাশ কি ঘরের শেকল খুলে দিয়েছিল রাত্রির বেলা? খোকা পালিয়ে গেল কি করে? প্রীতি বললে, শেকল খুলে দেবে কেন? ঘরের মধ্যেই দুজনে মুখ ফিরিয়ে বসে রাত কাটিয়েছে। সমস্ত রাত? প্রীতি বললে, হ্যাঁ, সমস্ত রাত। তাই জানতে পেরেই তো আমার এত হেনস্তা। এমন ছেলে আমি বাপের জন্মে কখনো দেখিনি। বৌমা তো তাই বলছিল তাকে বাপের বাড়ি পাঠিয়ে দিতে। কেন? প্রীতি বললে, তা বৌমার দোষ কি? তোমার ছেলে অমন করে তাকে অপমান করবে, তার দিকে ফিরে তাকাবে না, তাকে দেখলেই ঘর ছেড়ে পালিয়ে যাবে, এক ঘরে থাকলেও অন্যদিকে মুখ ফিরিয়ে বসে থাকবে, তাতে তার কষ্ট হয় না? এতটুকু আত্মসম্মান জ্ঞান থাকলে কোনো মেয়ে মানুষ তা সহ্য করতে পারে? আমার তো ভয় হচ্ছে বৌমা শেষকালে কোনো কাণ্ড না বাঁধিয়ে বসে। কি কাণ্ড বাঁধাবে? আরে, মেয়েদের মনের হিসেব তোমরা পুরুষ মানুষরা কি করে বুঝবে? আমি ভাবছি শেষকালে আত্মঘাতী না হয়, শেষকালে গলায় দড়ি টড়ি দিয়ে একটা কেলেঙ্কারি না করে বসে। এতক্ষণে যেন চৌধুরী মশাইয়ের হুঁশ হলো। বললেন, কেন, খুব কাঁদছে নাকি বৌমা? কিছু বলেছে? তা বলবে না? এই সবে দুদিন আগে একটা শোক পেয়েছে, তারপর তোমার ছেলের এই কাণ্ড। এরপর যদি কিছু বলেই তো আমি তার মুখ বন্ধ করতে পারবো? তা বলো না বৌমা, কি বলছিল বলো না। বলবে আবার কি? দুঃখের জ্বালায় বলছিল যে আমরা তাকে দেখে শুনে পছন্দ করে নিয়ে এসেছি, সে তো আর নিজের থেকে আসেনি। তাহলে কেন তার উপর আমরা এত প্রতিশোধ নিচ্ছি? সে কি দোষ করেছে? তা তুমি কি বললে তার জবাবে? প্রীতি বললে, এ কথায় আমার কি জবাব থাকতে পারে বলো দেখিনি? আমিও তো মেয়ে মানুষ। আমি যদি মেয়ে মানুষ হই, মেয়ে মানুষের দুঃখ না বুঝি, তো কি তুমি বুঝবে না তোমার ছেলে বুঝবে? তারপর? প্রীতি বললে, তারপর আর কি? তারপর কেবল কাঁদতে লাগলো হাউ হাউ করে। তা আমি আর কি করব? আমারও খুব কষ্ট হলো দেখে, আমিও খানিক কাঁদলুম। বেচারি সারা রাত ঠায় এক পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কেবল কেঁদেছে আর জেগে কাটিয়েছে। তাই এখন একটু গরম দুধ খাইয়ে দিয়ে এলুম। আর খোকা, খোকা কোথায় গেল? সে
হঠাৎ কানে এলো বারবাড়ি থেকে যেন একটা কি আওয়াজ এলো, যেন গোলমালের আওয়াজ। কান খাড়া করলেন চৌধুরী মশাই, বললেন, ও কিসের গোলমাল? অনেকক্ষণ শব্দটা শুনলেন, তবু কিছু বুঝতে পারলেন না। প্রীতির তখন অত সব বাজে কথা শোনবার সময় নেই। এত বড় সংসারের সব লোকের সমস্ত দাবি তার মুখের দিকেই হাঁ করে চেয়ে আছে। সারা রাত তার ঘুম হোক আর না হোক, তাতে তাদের কিছু আসে যায় না। সকলেরই এক কথা, আমার দাবি মেটাতে হবে। কোথা থেকে টাকা আসছে, কে উপার্জন করছে, তা যাচাই করবার দায়িত্ব আমার নেই। আমি শুধু ঠিক সময় মাইনে পেলেই হলো, আর খেতে পেলেই হলো। আমরা শুধু নেব, তোমার দেবার শক্তি সামর্থ্য আছে কিনা সে তোমার বিবেচ্য। অথচ পান থেকে চুন খসলেই আমি তোমাকে দায়ী করব। নইলে তুমি এ বাড়ির গিন্নি হয়েছিলে কেন? চৌধুরী মশাই আর দাঁড়ালেন না সেখানে। তাড়াতাড়ি ভেতর বাড়ি পেরিয়ে সোজা গিয়ে বারবাড়িতে পড়লেন। ততক্ষণে আওয়াজটা স্পষ্ট কানে আসছে। তারপর মনে হলো এ যেন খোকার গলার আওয়াজ। বারবাড়ির মুখেই একটা বড় ঘরে বাবাজির থাকবার ব্যবস্থা হয়েছিল। সেই ঘরের ভেতরে বসেই বাবাজির পুজো, আশ্রা, সেবা যা কিছু সব হতো। আওয়াজটা সেই ঘরের দিক থেকেই আসছে। সেখানে যাবার পথেই দেখলেন চণ্ডী মণ্ডপ থেকে, উঠোন থেকে, নানা দিক থেকে কৌতূহলী লোকজন বাবাজির ঘরের দিকে আসছে। এই শশী, কি হচ্ছে রে ওখানে? শশী দাঁড়িয়ে পড়ল, বললে, কি জানি ছোট বাবু, আমি তো তাই জানতেই যাচ্ছি। দিনু ভেতর দিক থেকে দৌড়ে বাইরে আসছিল। তাকেও জিজ্ঞেস করলেন চৌধুরী মশাই, কি হচ্ছে রে ওখানে, কিসের গোলমাল? আগে আপনাকেই ডাকতে যাচ্ছিলুম, খোকাবাবু বাবাজিকে মারছে। খোকাবাবু? যেন বজ্রপাত হলো চৌধুরী মশাইয়ের মাথায়। বললেন, কেন মারছে কেন? দিনু বললে, আজ্ঞে আমি তো তা জানি নে, শব্দ শুনে দৌড়ে এসে কাণ্ড দেখলুম, দেখেই আপনাকে ডাকতে যাচ্ছিলুম। সমস্ত জিনিসটা এতক্ষণে যেন চৌধুরী মশাই আন্দাজ করতে পারলেন। তারপর বাবাজির ঘরের দিকেই যাচ্ছিলেন, কিন্তু যেতে গিয়েও থেমে গেলেন। পেছন ফিরে বললেন, হ্যাঁ রে, কর্তাবাবু কি করছে? আজ্ঞে তিনি তো ভোরবেলায় ঘুম থেকে উঠেছেন, এখন পুজোয় বসেছেন। এই গোলমাল কানে গেছে নাকি? তা জানি নে, আমি এখন গেলে জানতে পারবো, এখনো গোমস্তা মশাই আসেননি। চৌধুরী মশাই বললেন, তাহলে তুই কর্তাবাবুর কাছে গিয়ে তাকে সামলে রাখ। যদি জিজ্ঞেস করেন নিচে কিসের গোলমাল, তাহলে যেন কিচ্ছু বলিস নে, বলবি বেহারিপালের বাড়িতে ঝগড়া হচ্ছে। বলে আর দাঁড়ালেন না। দৌড়তে দৌড়তে এক লাফে গিয়ে ঘটনাস্থলে হাজির হয়েছেন। চৌধুরী মশাইকে দেখে রাস্তা করে দিলে সবাই। ঘরের ভেতর তখন তুমুল কাণ্ড। চৌধুরী মশাই ঘরে ঢুকে দেখেন সদানন্দ এক হাতে বাবাজির মোটা মোটা জটাগুলো পাকিয়ে ধরেছে, আর এক হাতে বাবাজির সিঁদুর মাখা ত্রিশূলটা ধরে তাঁর দিকে তাক করে আছে। বলছে, আর করবি তুই? আর এমন করবি কখনো? বাবাজিও নাচার হয়ে বলছেন, আমাকে ছাড়ুন বাবা, আমাকে ছাড়ুন। সদানন্দর শক্ত মুঠির তেজে অত বড় দশাসই বাবাজি যেন একেবারে ভয় কুঁকড়ে গেছেন। চৌধুরী মশাই আর থাকতে পারলেন না। ঘরে ঢুকেই বাবাজির ত্রিশূলটা সদানন্দর হাত থেকে কেড়ে নিতে গেলেন, কিন্তু সদানন্দর গায়েও যেন অসুরের শক্তি, সেও আটকে ধরেছে সেটা। চৌধুরী মশাই বললেন, কি হচ্ছে কি খোকা, ছাড়ো এটা, ছাড়ো। আমি ছাড়বো না, আপনি কেন বাধা দিচ্ছেন, ছেড়ে দিন। চৌধুরী মশাইও ছাড়বেন না, সদানন্দও ধরে থাকবে। ছাড়ো, ছাড়ো। সদানন্দ গলা চড়িয়ে বলে উঠল, না ছাড়বো না, আমি বুজরুকটাকে খুন করে ফেলবো। এতক্ষণে চৌধুরী মশাই নজরে পড়ল এক পাশে প্রকাশ মামা দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা দেখছে। চৌধুরী মশাই তার দিকে চেয়ে ধমকে উঠলেন, বললেন, তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা দেখছো? খোকার হাত থেকে ত্রিশূলটা কেড়ে নিতে পারছো না? প্রকাশ বললে, আগে জামাইবাবু, আমি তো তখন থেকে সদাকে তাই বলছি, বাবাজি কি দোষ করলেন? বাবাজির তো কিছুই দোষ নেই, তাও কিছুতেই আমার কথা শুনছে না, আমি কি করব? চৌধুরী মশাই বললেন, তুমিই তো যত নষ্টের গোড়া, তোমার জন্যই তো যত গন্ডগোল হয়েছে। প্রকাশ মামা যেন আকাশ থেকে পড়ল, বললে, আমি আমি যত নষ্টের গোড়া?
সদা দোষ করলো আর দোষ পড়লো আমার মাথায়। তা দেখছো ত্রিশূলটা দিয়ে খোকা মানুষ খুন করতে যাচ্ছে, আর তুমি হাঁ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছ। এতখানি বয়স হলো আর তোমার এতটুকু আক্কেল হলো না? তারপর সদানন্দের দিকে চেয়ে বললেন, এখনো ছাড়ছ না? ছাড়ো বলছি। আমি ছাড়ব না বলে পাথরের মতো কঠোর হয়ে সদানন্দ বাবাজির মাথার জটাগুলো আরো জোরে ধরে রইল। বাবাজি তখন মাথার যন্ত্রণায় ছটফট করছেন, বলছেন, ছেড়ে দিন বাবা, ছেড়ে দিন। আমি তো আপনার ভালো করবার চেষ্টাই করেছি, আমি আপনার মঙ্গলই চাই। সদানন্দ চিৎকার করে বলে উঠল, দরকার নেই তোর মঙ্গল করে, তুই আগে এ বাড়ি থেকে বিদেয় হ। এর জবাব দিলেন চৌধুরী মশাই। বললেন, কেন বিদেয় হবেন কেন? বাবাজিকে বিদেয় করবার তুমি কে শুনি? বাবাজিকে আমি এ বাড়িতে ডেকে এনে তুলেছি, উনি তো নিজের থেকে আসেননি। এ বাড়ির মালিক আমি, ওকে বিদেয় করতে হয় তো আমি বিদেয় করব, তুমি কে? সদানন্দ বললে, কিন্তু ও কেন আমার ব্যাপারে নাক গলাতে আসে? কেন, উনি কি করেছেন তোমার? উনি তো আমাদের সকলের মঙ্গল কামনাই করেন। না, আমি কি করি না করি তা দেখবার দরকার কি ওর? আমি রাত্রিরে বাড়িতে শুয়েছিলাম কিনা তা জানবার কিসের দরকার পড়েছে? তা গুরুজনরা জিজ্ঞেস করেন না? জিজ্ঞেস করেছেন তো ভালো কাজই করেছেন। সদানন্দ বললে, ও কি আমার গুরুজন বলতে চান আপনি? একটা বুজরুক ঠক জোচ্চোর হবে আমার গুরুজন, আর ও যা বলবে আমি তাই মানব? কেন মানবে না? তোমাকে মানতেই হবে ওর কথা। উনি যখন আমার গুরুজন, তুমিও যখন আমার ছেলে, তখন উনি তোমারও গুরুজন। ছাড়ো, ওর জটা ছেড়ে দাও, ত্রিশূল ছেড়ে দাও, ছেড়ে দিয়ে ওকে প্রণাম করো। সদানন্দ যেন চৌধুরী মশাইয়ের কথার প্রতিবাদেই বাবাজির জটা ধরে আরো জোরে টান দিলে। বললে, আমি ওকে আজ বাড়ি থেকে বিদেয় করে তবে ছাড়ব। কি এত বড় আস্পর্ধা তোমার? তুমি আমার মুখের উপর কথা বলো? সদানন্দ বললে, হ্যাঁ কথা বলবো, আলবাত বলবো। খবরদার! চৌধুরী মশাই রাগে গড়গড় করতে লাগলেন। তার গলার আওয়াজে সমস্ত ঘরখানা যেন থরথর করে কেঁপে উঠল। প্রকাশ আর থাকতে পারলে না। এতক্ষণ জামাইবাবুর সামনে সে বেশি কথা বলেনি। এবার যখন দেখলে ব্যাপারটা অনেক দূর গড়িয়েছে, তখন সদানন্দর দিকে এগিয়ে গেল। বললে, এই সদা, করছিস কি? তোর কি জ্ঞানগম্যি কিচ্ছু নেই? কার সঙ্গে কেমন করে কথা বলতে হয় তাও জানিস না? তুমি থামো প্রকাশ মামা। পাগল নাকি তুই? চৌধুরী মশাই সামনে এগিয়ে গিয়ে প্রকাশকে বললেন, তুমি সরো, আমি দেখছি। বলে প্রকাশকে জোরে পাশে ঠেলে দিলেন। প্রকাশ ঘরের মেঝের ওপর গিয়ে ছিটকে পড়ল। কে একজন তাকে ধরে তুলতে এলো। প্রকাশ রেগে গেল। বললে, যা, সরে যা। কে তুই? আমাকে তুলতে হবে না, আমি নিজেই উঠব, যা। কিন্তু উঠতে গিয়েই আবার পড়ে গেল। মাথায় খুব লেগেছিল বোধহয়। মাথা দিয়ে তখন তার রক্ত পড়ছে। কিন্তু সেদিকে তখন চৌধুরী মশাইয়ের খেয়াল নেই। তিনি তখন ঝাঁপিয়ে পড়েছেন সদানন্দর ওপর। সদানন্দর হাত থেকে বাবাজিকে ছাড়িয়ে নিয়ে ত্রিশূলটাও কেড়ে নিয়ে দূরে ছুঁড়ে ফেলে দিলেন। তারপর সদানন্দকে দুই হাতে ধরে ফেলেছেন। বললেন, চলো চলো, ভেতরে চলো। সদানন্দ তখন চেঁচিয়ে উঠেছে, আমি যাব না, আমি কিছুতেই যাব না। চৌধুরী মশাই জোরে চিৎকার করে ডাকলেন, দিনু, দিনু। দিনু কাছে দাঁড়িয়েই ভয়ে ভয়ে সব দেখছিল এতক্ষণ। ছোটবাবুর ডাক শুনেই দৌড়ে এলো। চৌধুরী মশাই বললেন, খোকাবাবুকে ধরতো। খোকাবাবুকে ধরতে যেন সংকোচ হচ্ছিল তার। ধরতে গিয়েও যেন আড়ষ্ট হয়ে রইল। চৌধুরী মশাই ধমক দিলেন। বললেন, হাঁ করে দেখছিস কি? ধর একে, ধরে টেনে নিয়ে আয়। আমি আজ একে আটকে রেখে দেব ঘরের ভেতরে। আমি জব্দ করব একে, বড় বার বেড়েছে এর। বলে আর কারো ভরসা না করে নিজেই সদানন্দকে টানতে টানতে ভেতর বাড়ির দিকে নিয়ে চললেন। আশেপাশে যারা কাণ্ড দেখতে এসেছিল তারা তখন আড়ালে লুকিয়েছে। আড়ালে লুকিয়ে লুকিয়ে সব দেখছিল। চৌধুরী মশাই তাদের দেখতে পেয়ে চেঁচিয়ে উঠলেন, বেরো সব এখান থেকে, বেরো, বেরিয়ে যা। সবাই হুড়মুড় করে যে যেদিকে পারলে পালিয়ে বাঁচল। সদানন্দ তখন ছটফট করছে ছাড়া পাবার জন্যে। বলছে, আমি যাব না, আমাকে ছেড়ে দিন। কিন্তু চৌধুরী মশাইয়ের গায়ে যেন তখন অসুরের শক্তি নেমে এসেছে। তিনি সদানন্দকে ধরে টানতে টানতে নিয়ে গিয়ে একেবারে ভেতর বাড়িতে একটা ঘরে পুরে দিলেন। তারপর ডাকলেন, গৌরী,
গৌরী! গৌরী আসবার আগে প্রীতি দৌড়তে দৌড়তে এসে হাজির। বললে, কি করছো? খোকাকে ধরেছ কেন? খোকা কি করেছে? সে তোমাকে পরে বলবো। গৌরী কোথায়? গৌরী পেছনেই দাঁড়িয়েছিল। তার দিকে চেয়ে বললেন, একটা তালা চাবি নিয়ে আয় তো। গৌরী তালা চাবি এনে দিতেই সদানন্দকে ঘরে পুরে দরজায় চাবি বন্ধ করে দিলেন চৌধুরী মশাই। বললেন, থাকুক এখানে পড়ে, যেমন ব্যবহার তেমনি জব্দ হোক। প্রীতি তখন উত্তেজিত হয়ে উঠেছে। বললে, তুমি করছো কি? বাড়িতে নতুন বউ রয়েছে, তুমি এ কি করছো? চৌধুরী মশাই সে কথায় কান না দিয়ে বললেন, সে তুমি বুঝবে না। ওদিকে উকিলবাবুর চিঠি এসেছে, আমার মামলার তারিখ পড়েছে, আর এদিকে ছেলের এই বেয়াড়াপনা আমি কত সহ্য করব? আমিও তো মানুষ, আমারও তো একটা সহ্যের ক্ষমতা আছে। প্রীতি কি যেন বলতে যাচ্ছিল, কিন্তু তার আগেই বাধা পড়ল। কৈলাস গোমস্তা দৌড়তে দৌড়তে এলো। ছোটবাবু! কি? চৌধুরী মশাই অবাক হয়ে গেছেন। এ সময় আবার কৈলাস এলো কেন? কৈলাস বললে, কর্তাবাবু কেমন করছেন? আপনাকে একবার ডাকছেন। কর্তাবাবু? কর্তাবাবু কি এই খবর পেয়েছেন নাকি? হ্যাঁ। কে এ খবর দিলে কর্তাবাবুকে? আমি যে দিনুকে বলে দিলুম যেন কর্তাবাবুর কানে খবরটা না পৌঁছয়, তবু কে তার কানে দিলে? বেহারি পাল মশাই। চৌধুরী মশাই তেলে বেগুনে জ্বলে উঠলেন। বেহারি পালের আর সময় নেই, ঠিক এই সময় কিনা আসতে হয়? চৌধুরী মশাই তখন চাবিটা নিজের ট্যাঁকে গুজে ফেলেছেন। বললেন, চলো কৈলাস, চলো। সদানন্দের মনে আছে বাড়িতে তখন সে কি বিশৃঙ্খলা। যে বাড়িতে এতদিন সব কাজ নিয়ম করে চলেছে, যে বাড়িতে সকাল থেকে সবাই নিয়ম মেনে চলেছে, সেই বাড়িতেই যেন হঠাৎ এক অরাজক অবস্থা নেমে এলো। একদিকে কর্তাবাবুর অসুখ, অন্যদিকে মামলা, আর বাড়ির ভেতরে তখন বেনিয়ম। অথচ সমস্ত কিছুর পেছনে সদানন্দ। তার সামান্য একটু অসহযোগিতার জন্যে এতদিনের সব আইন কানুন যেন একেবারে ভেঙে চুরে তছনছ হয়ে গেল। এমনই হয়, সত্যি এমনি হয়। কারণ সবাই তো সংসারের নিয়মের সঙ্গেই নিজেকে মানিয়ে নেয়। সংসারের সঙ্গে আপোষ করে চলেই সবাই সুখে শান্তিতে বেঁচে থাকতে পারলে বর্তে যায়। কিন্তু এমন লোকও সংসারে জন্মায় যারা সংসারের নিয়মের সঙ্গে নিজেকে মানিয়ে না চলে সংসারকেই নিজের সঙ্গে মানিয়ে নিতে চেষ্টা করে। লোকে এদেরই বলে বেহিসেবি। অথচ এই বেহিসেবি লোকগুলোর জন্যেই আমাদের এই পৃথিবীটা এগিয়ে চলে। তাদের অমানসিক কৃচ্ছ সাধনের মধ্যে দিয়েই পরবর্তী যুগের মানুষ অনেক অনাচার আর অনেক অত্যাচারের হাত থেকে পরিত্রাণ পেয়ে বাঁচে। সদানন্দও বোধহয় এমনই এক বেহিসেবি মানুষ। নইলে বেশ তো ছিল সে। তার পূর্বপুরুষের পাপের কৈফিয়ত তো কেউ তার কাছ থেকে চায়নি। কেউ তো বলেনি তুমি প্রায়শ্চিত্ত করো। কেউ তো তাকে বলেনি তুমি তোমার পূর্বপুরুষের সব কলঙ্ক নিজের আত্মাহুতির প্রলেপে মুছে ফেলো। কেউ তো বলেনি তোমার জন্মদাতার সব অপরাধের উত্তরাধিকারী তুমি, আর তুমি তার প্রায়শ্চিত্ত করবার একমাত্র হকদার। বেহারি পাল প্রথমে বুঝতে পারিনি, কিন্তু খবরটা কানে পৌঁছল তার গিন্নির মারফত। পাশাপাশি বাড়ি। এ বাড়ির চিলেকোঠায় বেড়াল এসে বসলে ও বাড়ির বেড়াল রাগে গোঁগো করে। সেই বেহারি পালের কানে গেল খবরটা। গিন্নি বললে, ছি 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 ছি, আমার বাপের জন্যও এমন কাণ্ড কখনো শুনিনি মা। বেহারি পালের কৌতূহল আরো বেড়ে গেল। জিজ্ঞেস করলে, তা খবরটা তুমি কার কাছে শুনলে? ওই বিষ্টুর মা। বিষ্টুর মার সঙ্গে যে আমার ঘাটে দেখা হলো। মাগি বদমাইশ হলে কি হবে, মানুষটার মনটা ভালো। কিরকম? গিন্নি বললে, ওই মাগি তো বললে ওদের নতুন বউয়ের সঙ্গে নাকি চৌধুরী মশাইয়ের ছেলে এক ঘরে এক বিছানায় শোয় না। আমার তো শুনে বিশ্বাস হলো না। বিষ্টুর মা বললে বউটা নাকি নষ্টা। সে কি? এ খবর কদিন থেকেই বেহারি পালের কানে যাচ্ছিল। বেহারি পাল মশাই নিজের কাজকর্ম করে, আর চৌধুরী বাড়ি থেকে কাঁসর ঘণ্টার আওয়াজও শোনে, কিন্তু কারণটা এতদিনেও বুঝতে পারত না। এবার যেন সেটা একটু স্পষ্ট হলো। বুঝতে পারলে চৌধুরী মশাইয়ের বংশের মেরুদণ্ডেই ঘুণ ধরেছে। এইবার জব্দ হবে বুড়ো, এইবার মচকাবে কর্তাবাবু। গিন্নিকে বেহারি পাল একান্তে ডেকে বলে দিলে,
তুমি যেন এখন এসব কথা কাউকে বলে ফেলো না আবার, বুঝলে? কেন, বললে দোষ কি? বেহারি পাল সাবধানী লোক, বললে, এখন বললে জিনিসটা আর বাড়বে না, এখন একটু বাড়তে দাও, বেড়ে বেড়ে ওর ডালপালা গজাক, তখন বলো। অবশ্য বেহারি পাল বুঝতো মেয়ে মানুষদের ও কথা বলাও যা আর না বলাও তাই। তবু যে কথাটা বলে রাখলো তারও একটা দাম আছে। কিন্তু তাতেও নিশ্চিন্ত হওয়া গেল না। কখন কোন ফাঁকে মেয়ে মানুষের মুখ ফসকে কথাটা বাইরে ফাঁস হয়ে যায় সেই ভাবনাতেই রাতটা কাটল। বলতে গেলে রাত্রিরে ভালো করে ঘুমও হলো না বেহারি পালের। তাই ভোর ভোর ঘুম থেকে উঠে সামনের বাগানের সামনে পায়চারি করছিল। দেখলে কৈলাস গোমস্তা যাচ্ছে। বললে, কি গো কৈলাস, খবর কি? কিরকম সর্ষে উঠলো তোমাদের? কৈলাস বললে, এবার তো নাবি সর্ষে, তাই ভালো হলো না, ৫ বস্তা হয়েছে কোনো রকমে। তা কর্তাবাবু কেমন আছেন? কর্তাবাবু আর কেমন থাকবেন, সে একই রকম। বেহারি পাল পায়ে পায়ে কৈলাস গোমস্তার সঙ্গে সঙ্গে চলতে লাগলো। বলল, চলো, অনেকদিন তোমাদের কর্তাবাবুকে দেখিনি, আজ দেখে আসি গে, চলো। এইভাবেই কর্তাবাবুর কাছে বেহারি পালের আশা। পাশাপাশি বাড়ি, অথচ দেখাশোনা হয় না। প্রথমে কিছু শিষ্টাচার সম্মত কথা হলো, তারপরেই হঠাৎ কর্তাবাবু জিজ্ঞেস করে বসলেন, তোমার বাড়িতে অত কাঁসর ঘণ্টা বাজে কেন হে বেহারি? তুমি কি দীক্ষা নিয়েছ নাকি? দীক্ষা? হ্যাঁ, দীক্ষা না নিলে অত পুজো আশ্রার ঘটা কেন তোমার বাড়িতে? বেহারি পাল তো অবাক। বললে, আমার বাড়িতে কাঁসর ঘণ্টা? ও তো আমার বাড়িতে নয় কর্তাবাবু, ও তো আপনার বাড়িতে বাজে। আপনার বাড়িতেই তো এক সাধু বাবাজি এসেছেন, তিনি যাগযজ্ঞ করেন দিন রাত, বাড়ি থেকে দিগবন্ধন করে ভূত প্রেত তাড়িয়ে দেন। আপনি এসব কিছু জানেন না? কর্তাবাবু কথাটা শুনে রেগে আগুন। বললেন, তার মানে শাঁখ কাঁসর ঘণ্টা বাজলো তোমার বাড়িতে, আর তুমি বলছো আমার বাড়িতে পুজো হচ্ছে? তুমি কি আজকাল জেগে ঘুমোচ্ছ নাকি হে বেহারি? সুদে টাকা খাটিয়ে কিছু টাকা হয়েছে বলে একেবারে মুখে যা আসে তাই বলতে আরম্ভ করেছ? তারপর কৈলাসের দিকে চাইলেন। বললেন, শুনলে কৈলাস, বেহারির কথাটা শুনলে? কৈলাসের তখন ত্রিশঙ্কু অবস্থা। কর্তাবাবুর কথার না করতে পারে প্রতিবাদ, আর না করতে পারে সমর্থন। বেহারি পাল ভেতরের কথা অত শত জানে না। সে বললে, আগে সুদে আমি টাকা খাটাই বটে, কিন্তু সে কি আজ নতুন কর্তাবাবু? তার জন্য আমি খামোকা মিথ্যে কথা বলতে যাব কেন আপনার কাছে? আর শাঁখ কাঁসর ঘণ্টা বাজাটা কি অন্যায় কর্তাবাবু? কর্তাবাবু আরো উত্তেজিত হয়ে উঠলেন। বললেন, তার চেয়ে বলো না, ওটা তোমার ভরং। ভরং বলতে তোমার অত লজ্জা কিসের? কি আশ্চর্য, আমি এলুম আপনার কাছে আপনি কেমন আছেন তাই জানতে, আর আপনি আমাকে গালমন্দ করছেন। আমি তোমাকে গালমন্দ করলুম? বারে মজা, তোমার বাড়িতে শাঁখ কাঁসর ঘণ্টা বাজার কথা বললেও গালমন্দ করা হলো? তুমি তো আজকাল ভারী বেয়াক্কেলে হয়ে গেছো হে বেহারি। দুটো টাকা হলেই মানুষকে এমন বেয়াক্কেলে হতে হয়? ছি 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 ছি। শেষের ছিটার ওপর একটু বেশি জোর দিয়ে কর্তাবাবু কথাটা শেষ করলেন। ভাবলেন, এই চিৎকারেই বেহারি পাল নরম হয়ে আত্মসমর্পণ করবে। কিন্তু না, কর্তাবাবু বেহারি পালকে চেনেননি। ভেবেছেন সেই আগেকার বেহারি পালই আছে, সেই সবে গোঁপ গজানো নিরীহ গোবেচারি মানুষ। কিন্তু তারপরে এতকাল ইচ্ছামতিতে যে কত জল গড়িয়ে গেছে, চারপাশের দুনিয়াটা যে কত বদলে গেছে, ঘরের মধ্যে বসে সে খবর তিনি পাননি। ভেবেছেন সেই কালীগঞ্জের হর্ষনাথ চক্রবর্তীর আমল বুঝি এখনো চলছে, এখনো জমিদার যা বলবে সবাই বেদ বাক্য বলেই তা মেনে নেবে। তিনি নিজে যখন নবাবগঞ্জের সবচেয়ে ধনী ব্যক্তি, তখন যেন আর কোনো ধনী ব্যক্তি এ দিগরে থাকতে পারবে না, থাকতে পারা যেন বেআইনি। নিজে পঙ্গু মানুষ, তাই ভেবে নিয়েছেন পৃথিবীটাও যেন তাঁরই মতো পঙ্গু হয়ে শুয়ে পড়ে আছে। কথাটা চরমে উঠল। তারপরই বেহারি পাল হঠাৎ বলে বসল, আগে নিজের বাড়ির দিকে নজর দিয়ে দেখুন কর্তাবাবু, পরের ব্যাপার পরই ভালো করে নজর দিতে পারবে। কি বললে তুমি, কি বললে? বেহারি পাল বললে,
এখন তো সবে নাতির বিয়ে দিলেন, এখন নাত বউ বাড়িতে এসেছে, এখন সেই দিকেই নজর দিন, নইলে আপনারই ক্ষতি, আমার কলা। বলে বেহারিপাল তাড়াতাড়ি উঠে পড়ল, কিন্তু উঠে পড়বার আগেই যা হবার হয়ে গেল। কর্তাবাবুর মুখ দিয়ে কিরকম একটা ঘুঁ ঘো শব্দ বেরোতে লাগলো, যেন কি বলতে যাচ্ছিলেন সে কথাটা জিভের মধ্যেই আটকে গেল। রাগের মাথায় দুটো সচল হাত তুলে কি বলতে চাইলেন তা আর কেউ জানতে পারলে না। বেহারিপাল আর দাঁড়ালো না, সে ঘর থেকে তাড়াতাড়ি বেরিয়ে গেল। কিন্তু মুশকিল হলো কৈলাস গোমস্তার। সে ভয় পেয়ে গেল, সে আর সেখানে দাঁড়ালো না, তাড়াতাড়ি সিঁড়ি দিয়ে নিচে একতলার ঘরে নেমে এসেছে। নিচে তখন চৌধুরী মশাই সদানন্দকে ঘরের ভেতর পুরে দরজায় তালা চাবি বন্ধ করে দিয়েছেন, আর বাড়ির যত লোক আশপাশ থেকে উঁকি মেরে কাণ্ডটা লক্ষ্য করছে। সদানন্দের ঘরের দরজায় তালা বন্ধ হলে কি হবে? পাশেই একটা বিরাট জানালা, গড়াদের বাইরে থেকে দেখা যাচ্ছিল। সদানন্দ এতটুকু প্রতিবাদ করছে না, বাধাও দিচ্ছে না। তালা চাবি বন্ধ হবার পর সে মাথা নিচু করে ঘরের ভেতরে রাখা খাটটার ওপর গিয়ে বসে মাথা নিচু করে রইল। সমস্ত ব্যাপারটা প্রীতির চোখের সামনেই ঘটল। বললে, ওগো, দরজাটা খুলে দিয়ে যাও, দরজা বন্ধ করে চলে গেলে কেন? গৌরীও এতক্ষণ নির্বাক হয়ে সবকিছু দেখছিল। সেই নিজের হাতে ছোটবাবুকে তালা চাবি এনে দিয়েছে। এক মুহূর্তের মধ্যে যে কি কাণ্ড ঘটে গেল তা যেন কেউ তখনই কল্পনাও করতে পারল না। কি যে অপরাধ সদানন্দের, আর কত বড় অপরাধের যে এত বড় শাস্তি, তাও কেউ অনুমান করতে পারলে না। প্রীতি বাইরের জানালা দিয়ে জিজ্ঞেস করলে, হ্যাঁ রে খোকা, তুই কি করেছিলি রে? কর্তা এমন রেগে গেলেন কেন তোর ওপর? তুই কি করেছিলি? প্রকাশ মামাও এতক্ষণে কোনো কথা বলেনি, পেছনে দাঁড়িয়ে সব দেখছিল। এত যে বাক্যবাগীশ মানুষটা, সেও যেন ঘটনার আকস্মিকতায় খানিকক্ষণের জন্য একেবারে বিমূঢ় হয়ে গিয়েছিল। প্রীতি তার দিকে চেয়েও জিজ্ঞেস করলে, কি রে, কি হয়েছিল রে? তোর জামাইবাবু এত রেগে গেল কেন রে? কি করেছিল খোকা? প্রকাশ বললে, বাবাজির ত্রিশূল কেড়ে নিয়েছিল, আর বাবাজির জটা টেনে ধরে গালাগালি দিচ্ছিল। গালাগালি দিচ্ছিল? খোকা গালাগালি দিচ্ছিল? এ হতেই পারে না, খোকা কখনো কাউকে গালাগালি দিতেই পারে না। ভেতরে সদানন্দ তখনও মুখ নিচু করে খাটের ওপর চুপ করে বসেছিল। প্রীতি তার দিকে চেয়ে জিজ্ঞেস করলে, কি রে খোকা, তুই বাবাজিকে গালাগালি দিয়েছিলি? কি করেছিল বাবাজি? সদানন্দ যেমন বসেছিল তেমনি বসে রইল, এ কথার কোনো জবাব দিলে না। প্রীতি আবার জিজ্ঞেস করলে, হ্যাঁ রে, কথার জবাব দে। জানালার বাইরে দাঁড়িয়ে একজন প্রশ্ন করছে, আর ভেতরে যে শুনছে সে পাথর না গাছ তার কোনো প্রমাণ পাওয়া যাচ্ছে না। কথার জবাব দিবি না? বলি, আমার কথা শুনতে পাচ্ছিস? তবু সদানন্দের দিক থেকে কোনো উত্তর নেই। প্রীতি যেন নিজের মনেই বললে, এ আমার কি মুশকিল হলো বলতো প্রকাশ? এ আমি কাকে কি বলি? তোর জামাইবাবু তো খোকাকে ঘরের ভেতর রেখে দিয়ে চলে গেল, আবার ওদিকে কর্তাবাবুর কি হলো কে জানে। এখন আমি সংসার দেখব না এই ছেলেকে সামলাবো? ছোট ছেলে হলে না হয় তাকে তবু সামলাতে পারা যায়, কিন্তু বুড়ো ধাড়ি ছেলেকে নিয়ে আমি কি করি? বাবাজি সন্ন্যাসী মানুষ, তিনি তো কোনো ক্ষতি করেননি, তাকে কেন খামোকা তুই মারতে গেলি মাঝখান থেকে? তিনি তোর কি করেছিলেন? প্রকাশ বললে, দাঁড়াও, তুমি কিছু ভেবো না দিদি, তুমি এখান থেকে সরে যাও দিকি, তোমরা সবাই এখান থেকে সরে যাও, সবাই সরে যাও। গৌরী, বিষ্টুর মা, ঝি, শশী, আরো সব ভেতর বাড়ির ঝি ঝিউড়িরা যে পাশ থেকে উঁকিঝুঁকি মারছিল, সবাই ধমক খেয়ে অদৃশ্য হয়ে গেল। অদৃশ্য হয়ে গিয়েও পাছে কাছাকাছি থাকে, সেই জন্য প্রকাশ আবার বললে, সবাই ভাগো এখান থেকে, ভাগো। প্রীতি নিজের জ্বালায় জ্বলে পুড়ে আগেই রান্না বাড়ির ভেতর চলে গিয়েছিল। তার তখন মাথা ঘুরছে একেবারে বনবন করে। একে কটা রাত ঠায় জাগা, তার উপরেই উটকো ঝামেলা। কিন্তু খাবার সময় কেউ পেট খালি করে খাবে না, তখন পান থেকে চুন খসলে যত দোষ বাড়ির গিন্নির। বিষ্টুর মা, গৌরী, তারাও প্রীতির সঙ্গে তখন চলে গেছে। প্রকাশ তবু চারিদিক খুঁটিয়ে দেখে নিলে, না, কেউ কোথাও নেই। প্রকাশ জানালার কাছে এগিয়ে গেল, বললে, এই সদা শোন, আয় এদিকে।
কিন্তু কাকে কথা বলা? সদা প্রকাশ মামার কথা শুনলে তবে তো। প্রকাশ মামা আবার ডাকলে, আমার কথা শুনবি না? এতক্ষণে সদানন্দ মুখ তুলল। চেহারা দেখলে বোঝা যায় সে যেন রাগে ফুঁসছে। চা, আমার দিকে চেয়ে দেখ। সদানন্দ বলে উঠল, কি বলবে বলো না। প্রকাশ মামা বললে, আয় একবার জানালার কাছে আয়, তোর কানে কানে একটা কথা বলবো। সদানন্দ বললে, যা বলবে তুমি ওখান থেকেই বলো। প্রকাশ মামা জানালার গড়াদের কাছে মুখ নিয়ে গেল। গলাটা একটু নামালে, বললে, দেখ একটা কথা শোন, মন দিয়ে শোন। বাড়িতে এখন পরের বাড়ির মেয়ে রয়েছে, এই সময় তুই কেন এমন কেলেঙ্কারি করছিস বলতো? জামাইবাবুর কথা একটু শুনলে তোর কি এমন ক্ষতিটা হয়? তোকে তো এমন কিছু শক্ত কাজ কেউ করতে বলছে না। বলে প্রকাশ মামা চুপ করল। তারপর সদানন্দর তরফ থেকে কোনো জবাব না পেয়ে আবার বললে, কিরে, জবাব দিচ্ছিস নে যে? সদানন্দ বলে উঠল, তুমি এখন এখান থেকে যাও প্রকাশ মামা, আমাকে বিরক্ত করো না। প্রকাশ মামা বললে, আমি তোকে বিরক্ত করছি? কি বলছিস তুই? আমি তোর ভালোর জন্যে বলছি, আর তুই কি না বলছিস আমি তোকে বিরক্ত করছি? তারপর একটু থেমে বললে, তা যাকগে, আমি জামাইবাবুকে এক্ষুনি ডেকে নিয়ে আসছি। তুই শুধু তার সামনে বলবি তুই আর কখনো অমন করবি না, যা করেছিস তার জন্য মাপ চাইবি, চুকে যাবে ল্যাঠা। পারবি না? এইটুকুও বলতে পারবি না? সদানন্দ তবু কিছু জবাব দিলে না, চুপ করে রইল। কিরে, আবার চুপ করে রইলি? জানিস ওপরে এখন কি হচ্ছে? তোর দাদুর হঠাৎ অসুখ বেড়েছে, যায় যায় অবস্থা, বাড়িতে এইরকম বিপদ চলছে, আর তোর কিনা এই আক্কেল? তোর মা, বাবা, আমি সবাই কোন দিকটা সামলাই বল দেখিনি? তুইও তো সারা রাত জেগে কাটিয়েছিস, বৌমারও তো সেই একই অবস্থা। ওদিকে বাবাজি মানুষটার সেবার ব্যবস্থা আছে, এই সময় কে কাকে দেখে বলতো? একটা তুচ্ছ ব্যাপার নিয়ে তুই শেয়ানা ছেলে হয়ে এ কি করছিস আমি বুঝতে পারছি না। এমন সময় দিনু ওপর থেকে সিঁড়ি দিয়ে তরতর করে নেমে আসছিল। তাকে দেখেই প্রকাশ মামা জিজ্ঞেস করলে, কিরে, কর্তাবাবুর কিরকম অবস্থা? দিনু হাঁপাচ্ছিল, বললে, কর্তাবাবু অজ্ঞান হয়ে গেছে। কেন অজ্ঞান হয়ে গেছে কেন? মারা যাবে নাকি? কিন্তু তার আগে চৌধুরী মশাই নিজেই আবার সিঁড়ি দিয়ে নেমে এলেন। এসেই প্রকাশকে সামনে দেখে এগিয়ে এলেন। বললেন, প্রকাশ, ও দিনুকে দিয়ে হবে না, তোমাকেই যেতে হবে। প্রকাশ বললে, কোথায়? ননি ডাক্তারকে ডাকতে। বাবার অবস্থা ভালো বলে মনে হচ্ছে না, চোখ উল্টে গেছে। তা হঠাৎ এমন হলো কেন? চৌধুরী মশাই বললেন, সেসব কথা পরে হবে, আগে তুমি যাও ননি ডাক্তারকে ডেকে নিয়ে এসো। আমি ভালো বুঝছি না, বেহারি পাল মশাইয়ের সঙ্গে কি না কি কথা কাটাকাটি হয়েছিল শুনলাম, এখন কি করি? প্রীতিও চৌধুরী মশাইয়ের গলার শব্দ পেয়ে দৌড়ে এলো। বললে, কি হলো? ওপরে কি দেখে এলে? প্রকাশকে যে কথাগুলো বলেছিলেন সেই কথাগুলোই চৌধুরী মশাই গিন্নিকে বললেন, কিন্তু প্রীতি সে কথায় কান দিলে না। বললে, তা তুমি যে খোকাকে ঘরে তালা চাবি দিয়ে গেলে, ও খাবে না? ও মুখ হাত পা ধোবে না? রাগ হলে কি তোমার এই রকমই মাথা গরম হয়ে যায়? চৌধুরী মশাই এ কথায় আরো রেগে গেলেন। বললেন, মাথা গরম হবে না? তুমি আমার মাথারই দোষ দেখলে, আর তোমার ছেলে যে কত বেয়ারা তা তো একবারও দেখতে পাও না। প্রীতি বললে, তা বুঝলাম না হয় যে আমার ছেলে বেয়ারা, তা বলে তাকে ঘরে তালা চাবি বন্ধ করে রেখে দেবে? তালা চাবি বন্ধ করলে ছেলে তোমার শোধরাবে? এ কি ছেলে মানুষ ছেলে যে মেরে ধরে ভুলিয়ে ভালিয়ে তাকে ভালো করে তুলবে? চৌধুরী মশাই বললেন, তা অত বড় বুড়োধারী ছেলে, ওর এতটুকু জ্ঞানগম্যি থাকবে না তা বলে? ভেবেছে ওর যা খুশি তাই করবে? যে ছেলে নিজের বাপের মুখের ওপর কথা বলে তাকে এই রকম শাস্তি দিতে হয়। দরকার নেই ওর খেয়ে, ও ছেলে আমার থাকলেই বা কি আর না থাকলেই বা কি, তুমি ওরকম ছেলেকে পেটে ধরেছিলে কেন? আহ, বলে প্রীতি বিরক্তিতে একেবারে ফেটে পড়ল। বললে, তোমার কি মুখের আর থাকতে নেই? তুমি কি বলছো তাও তুমি জানো না। দাও আমাকে চাবি দাও, আমি দরজা খুলে দেব। চৌধুরী মশাই চাবিটা চেপে ধরলেন। বললেন, না, চাবি কখনো দেব না। প্রীতি বললে,
পাগলের মতো কাণ্ড করো না, চাবি দাও। কিন্তু তোমার ছেলে তাহলে বাবাজির কাছে এখনই ক্ষমা চাক, এখনই বাবাজির কাছে গিয়ে হাতে পায়ে ধরে ক্ষমা চাক। প্রীতি আর কথা না বলে চৌধুরী মশাইয়ের কাছ থেকে এক টানে চাবি কেড়ে নিলে। তারপর দরজার তালাটা খুলতে যেতেই চৌধুরী মশাই গিন্নির হাতটা চেপে ধরলেন। বললেন, চাবি দাও, চাবি দাও আমাকে, তালা খুলতে পারবে না। বলে চাবিটার জন্য গিন্নির হাতটা ধরে টানতে লাগলেন। প্রকাশ মামা এতক্ষণে চৌধুরী মশাইয়ের হাতটা ধরতে গেল। বললে, জামাইবাবু আপনি করছেন কি? আপনি ঠান্ডা হন। চৌধুরী মশাই প্রকাশের হাতটা ঠেলে ছুঁড়ে ফেলে দিলেন। বললেন, খবরদার, তুমি আমার হাত ধরবার কে? যাও এখন এখান থেকে, চলে যাও। একবার তোমাকে ঠেলে দিয়েছি না, আমার গায়ে হাত দিলে এবার উঠোনের কুয়োর মধ্যে ফেলে দেব, যাও। প্রকাশ বললে, কিন্তু আপনি মাথা ঠান্ডা করে জিনিসটা ভেবে দেখুন জামাইবাবু, দিদি যা বলছে ঠিকই বলছে। আবার আবার তুমি আমার সামনে আসছো। প্রীতি তখন সেই ফাঁকে তালাটা খুলে ফেলেছে। খুলে ফেলে সদানন্দকে ডাকলে, আয় খোকা, আয় আয়, বেরিয়ে আয়। সদানন্দ কিন্তু বেরিয়ে আসবার কোনো চেষ্টাই করলে না। প্রীতি এবার নিজেই ঘরের ভেতরে ঢুকে গিয়ে সদানন্দর হাতটা ধরে টানতে লাগলো। বললে, হাঁ করে দাঁড়িয়ে দেখছিস কি, বেরিয়ে আয়। চৌধুরী মশাই তখনও প্রকাশের সঙ্গে ধস্তাধস্তিতে ব্যস্ত। বললেন, তুমি আমাদের ব্যাপারে কেন মাথা ঘামাতে আসো শুনি? তোমার নিজের বাড়ি ঘরদোর নেই? প্রকাশ বললে, আমি তো যেতে চাই, আমার ছেলে মেয়ে বউ সেখানে পড়ে রয়েছে, আমি তো যেতেই চাই সেখানে। তা যাচ্ছ না কেন? গেলেই তো পারো, আপদ চোখে। কিন্তু দিদি যে আমাকে যেতে দেয় না। সদানন্দর বিয়ের পরই তো আমি যেতে চেয়েছিলাম, কিন্তু দিদি তো আমাকে আটকে রাখলে। চৌধুরী মশাই বললেন, দিদিকে? এ বাড়ি আমার, আমি এ বাড়ির মালিক। আমি বলছি তুমি এখান থেকে চলে যাও। তুমি কেন এখানে বসে বসে আমার অন্ন ধ্বংস করছো? প্রকাশের মতন হ্যাংলা মানুষেরও বোধহয় মান অপমান জ্ঞান আছে, নইলে জামাইবাবুর কথায় সেই বা অমন হঠাৎ চুপ করে যাবে কেন? এতক্ষণ তার মুখের যা চেহারা ছিল তা যেন হঠাৎ এই কথাগুলোয় চুপসে গেল। সে মুখ চুন করে একপাশে গিয়ে দাঁড়ালো। এতগুলো বাড়ির লোকের সামনে এত বড় অপমান তার জীবনে আর কখনো ঘটেনি। শুধু একবার বললে, তাহলে ননি ডাক্তারকে ডাকতে যাব না? এত কাণ্ডের মধ্যে চৌধুরী মশাইয়ের বোধহয় মাথার ঠিক ছিল না। প্রকাশের কথায় যেন মনে পড়ে গেল। বললেন, তা ডাক্তারের কাছে যেতে কি আমি তোমাকে বারণ করেছি? আগে ডাক্তারের কাছে যাও। প্রকাশ বললে, তা আপনি যে এক্ষুনি আমাকে বাড়ি থেকে চলে যেতে বললেন? চৌধুরী মশাই বললেন, তুমি যে দেখছি বড় বেআক্কেলে মানুষ। ডাক্তার ডেকে দিয়ে নিজের দেশে চলে যাও না, ডাক্তার ডেকে দিয়ে খেয়ে দিয়ে দুপুরের গাড়িতে চলে যাও। এতক্ষণে প্রীতির কানে কথাগুলো গেছে। সে এগিয়ে এলো। বললে, কি হলো? কাকে যেতে বলছো? কে বাড়ি থেকে চলে যাবে? প্রকাশ মুখ কাচুমাচু করে বললে, জামাইবাবু আমাকে বাড়ি থেকে চলে যেতে বলেছেন। কেন? প্রকাশ চলে যাবে কেন? এতক্ষণে হঠাৎ চৌধুরী মশাইয়ের নজরে পড়ল ঘরের দরজাটা খোলা। ভেতরে চেয়ে দেখলেন খোকা নেই। বললেন, খোকা কোথায় গেল? প্রীতি বললে, তাকে আমি ছেড়ে দিয়েছি। ছেড়ে দিয়েছ মানে? কোথায় গেল সে? কোথায় গেল তা কি আমি জানি? চৌধুরী মশাই বললেন, তুমি কেন দরজার চাবি খুলে দিতে গেলে? আমি নিজে তাকে তালা বন্ধ করে দিয়ে গেলুম, তবু তুমি তাকে দরজা খুলে বার করে দিলে কেন? প্রীতি বললে, বেশ করেছি। চৌধুরী মশাই স্তম্ভিত হয়ে স্থাণুর মতো সেইখানেই দাঁড়িয়ে রইলেন। তারপর যেন একটু সম্বিত ফিরে পেয়ে বললেন, তুমি এই কথা বললে? প্রীতি বললে, বলবো না? কেন তুমি এত বড় শেয়ানা ছেলেকে সকলের সামনে এমন অপমান করলে? তার এখন বয়স হয়েছে, তার বিয়ে হয়েছে, ঘরে তার নতুন বউ রয়েছে, এই সময় তুমি এমন করে তার ইজ্জত নিলে, আর আমি তালা খুলে দেব না? চৌধুরী মশাই বললেন, তার ইজ্জত? তার ইজ্জতের কথাটাই তুমি ভাবলে? আর আমি এ বাড়ির মালিক, আমার ইজ্জতের কথাটা তো একবারও ভাবলে না। তোমার কাছে তোমার ছেলের ইজ্জতটাই বড় হলো। প্রকাশ কি করবে তখনও বুঝতে পারছে না। একবার জামাইবাবুর মুখের দিকে চাইছে, আর একবার দিদির মুখের দিকে। চৌধুরী মশাই রাগে ফুলছেন। দিদির সঙ্গে জামাইবাবুর এমন ঝগড়া আগে কখনো প্রকাশ দেখেনি। দিদিও বলছে,
বেশ করেছে সদানন্দকে ঘর থেকে বার করে দিয়েছে। জামাইবাবুও বলছে, কেন তালা খুলে দিলে? তাহলে কি জামাইবাবুর কথার কোনো দাম নেই? জামাইবাবু মাঝখান থেকে বলে উঠল, তাহলে আমি যদি এ বাড়ির কেউ না হইতো, হয় আমি এ বাড়ি ছেড়ে চলে যাই, আর না হয়তো তুমিই চলে যাও। দিদি বললে, তুমি কেন যাবে? তুমি কি দোষ করেছ? যেতে হলে আমিই যাব। আমাকে তুমি বাবার কাছে পাঠিয়ে দাও। আমি যে কটা দিন বাঁচি সেখানেই থাকবো। সারা দিন তুমি নিশ্চিন্তে তোমার জমি জমা বউ ছেলে নিয়ে আরাম করে কাটাবে। কেউ আর তখন তোমাকে কথা শোনাতে আসবে না। চৌধুরী মশাই বললেন, ওটা তো তোমার রাগের কথা হলো। আমি কি তোমাকে রাগের কথা বলেছি কিছু, যে ভাগলপুরে চলে যাব বলছো? প্রীতি বললে, তা কোন কথাটা বলতে আমাকে বাকি রেখেছ তুমি? মানুষ আবার কিরকম করে লোককে হেনস্থা করে। এই তো প্রকাশ সামনে দাঁড়িয়ে রয়েছে, ও তো সব শুনেছে। ওই বলুক না, তুমি আমাকে অপমান করলে না আমি তোমায় অপমান করলুম। বলুক তো, বুকে হাত দিয়ে বলুক। প্রকাশ বললে, দিদি তুমি চুপ করো না, কেন কথা বাড়াচ্ছ? তুমি নিজের কাজ করোগে যাও না। চৌধুরী মশাই যেন এতক্ষণে আবার প্রকাশের উপস্থিতি টের পেলেন। বললেন, তুমি থামো তো হে, তোমাকে কে মাতব্বরি করতে বলেছে? আমি তোমাকে ননি ডাক্তারকে ডাকতে বললুম না? এমন সময় হঠাৎ ভেতর থেকে মৃদু গলায় আওয়াজ এলো, মা। এতক্ষণে যেন সবাই সম্বিত ফিরে পেলে। যেন এতক্ষণে হঠাৎ খেয়াল হলো যে এ বাড়িতে এমন একজন লোক আছে যার সামনে এমন ব্যবহার করা অসঙ্গত। অন্তত চক্ষুলজ্জার খাতিরেও যেন সে মানুষটার সামনে একটু সংযত হয়ে কথা বলা দরকার। এছাড়াও যেন নতুন করে চৌধুরী মশাইয়ের মনে পড়ে গেল যে ওপরে কর্তাবাবুর মরণাপন্ন অসুখ। তারপর আরও মনে পড়ে গেল যে একটু দূরেই বাবাজি রয়েছেন, তার কানেও এই স্বামী স্ত্রীর কথা কাটাকাটির শব্দ পৌঁছানো সম্ভব। সকলের সব কথাই মনে পড়ে গেল। পাশের বাড়ির সেন চক্ষু বেহারিপালের কানেও যে শব্দটা পৌঁছতে পারে সে কথাটাও যেন এতক্ষণে সকলের খেয়াল হলো। খেয়াল হতেই এক মুহূর্তের জন্য সবাই নিজের আসল স্বরূপটা ফিরে পেলে। লজ্জায় চৌধুরী মশাই যেন এখান থেকে পালাতে পারলে বাঁচেন। সামনেই দেখলেন প্রকাশ হতবম্বের মতো দাঁড়িয়ে আছে। তাকে নিয়েই বাড়ির দিকে চলতে চলতে বললেন, তুমি এখনো এখানে দাঁড়িয়ে আছো বড় কুটুম? ওদিকে যে কর্তাবাবু ছটফট করছেন। জামাইবাবুর এ রূপটা প্রকাশের দেখা আছে। যখন প্রকাশকে দিয়ে কোনো জরুরি কাজ করাতে হবে তখন জামাইবাবুর মুখে এই আদরের বড় কুটুম শব্দটা বেরিয়ে আসে। প্রকাশও জামাইবাবুর কথায় গদগদ হয়ে গেল। বললে, আপনি কিচ্ছু ভাববেন না জামাইবাবু, আমি এক্ষুনি যাচ্ছি, যাব আর আসব। প্রকাশ থাকতে আপনার কিচ্ছু ভাবনা করবার দরকার নেই, এই আমি চললুম। বলে প্রকাশ বেরিয়ে চলে গেল। প্রীতি পাশের বারান্দায় গিয়েই দেখলে খোকার ঘর থেকে সামনের বারান্দায় বৌমা এসে দাঁড়িয়ে আছে। ঘোমটায় মাথাটা ঢাকা, কিন্তু ফাঁক দিয়ে মুখের যেটুকু অংশ দেখা যাচ্ছে তাতে বোঝা যায় বৌমার চোখ মুখ যেন শুকিয়ে গেছে। একটুখানি শুধু মা ডাক, কিন্তু ওই ডাকটুকুতেই যেন প্রীতি আবার অন্য মানুষ হয়ে গেল। এতক্ষণ যে মানুষটার স্বামীর সঙ্গে নির্লজ্জের মতো ঝগড়া করতে বাঁধেনি সেই মানুষটাই যেন একেবারে স্নেহ মমতা করুণায় এক মুহূর্তে জননীতে রূপান্তরিত হয়ে গেল। বৌমার কাছে গিয়ে বললে, কি বৌমা, আমাকে ডাকছিলে? নয়নতারা তেমনি মুখটা নিচু করেই রইল, যেন তার মুখের কথাটা খানিকক্ষণের জন্য মুখেই আটকে রইল। তারপর যেন অনেক কষ্টে তার মুখ দিয়ে কথা বেরোল। বললে, মা, বলছিলাম কি আমাকে আমার বাবার কাছে পাঠিয়ে দিন না। প্রীতি বললে, ছি মা, ও কথা কি বলতে আছে? এতক্ষণ দেখলে না তোমার শ্বশুর তোমার কথা ভেবে ভেবে কিরকম মাথা গরম করে ফেলেছেন। তোমার কানে তো সব কথাই গেছে। ও নিয়ে তুমি কিছু ভেবো না। তোমার শ্বশুরের ওই এক স্বভাব, রেগে গেলেন তো গেলেন, তখন একেবারে অগ্নিকাণ্ড। আবার ওই মানুষটাই অন্য সময় একেবারে জল। ওর কথায় তুমি কান দিও না বৌমা। ওর কথায় যদি আমি কান দিতুম তো আমিই কোনদিন বাড়ি ছেড়ে বাপের বাড়ি পালিয়ে যেতুম। এ বাড়ির সব পুরুষ মানুষই ওই রকম। ওসব কথায় কান দিলে কি সংসার চলে বৌমা? শ্বশুরকে আজ যেমন দেখলে উনি আমার সঙ্গেও ঠিক তেমনি করেন। রাগলে এ বাড়ির পুরুষ মানুষদের কোনো দিকে আর জ্ঞান থাকে না। নয়নতারা বললে, কিন্তু আমাকে নিয়েই যখন এত অশান্তি
তখন আমি চলে গেলেই আবার সব ঠিক হয়ে যাবে? আমি কিছুদিনের মতো চলে যাই না, তারপর যখন বাবার রাগ পড়বে না হয় আবার ফিরে আসব। না না বৌমা, তা হয় না, তুমি পাগলামি করো না। তুমি ঘরে গিয়ে একটু বসো, আমি রান্নাঘরের দিকটা একবার দেখে আসি। আমি যেদিকে দেখব না সেই দিকেই তো চিত্তির হয়ে যাবে। বলে বাইরে এসে বিষ্টুর মার খোঁজে রান্নাবাড়ির দিকে যাচ্ছিল। হঠাৎ দিনু মুখোমুখি এসে দাঁড়ালো। বললে, মা, বৌমার বাপের বাড়ি থেকে লোক এসেছে তত্ত্ব নিয়ে। তত্ত্ব? কিসের তত্ত্ব? শীতের তত্ত্ব। কথাটা শুনেই প্রীতির মাথাটা আবার গরম হয়ে উঠল। আর সময় পেলেন না বেয়াই মশাই তত্ত্ব পাঠাবার? ঠিক এই সময় কিনা তত্ত্ব পাঠাতে হয়? আজ এ পর্যন্তই। উপন্যাসের অষ্টাদশ পর্ব নিয়ে অন্যদিন আসব। গল্প পাঠ ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। আজকের মতো নমস্কার।